বাংলার টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, 2023 সালে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটস প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমেই আফ্রিকা কবিতাকে কেন্দ্র করে লেখা আমার একটি প্রবন্ধ, সেখান থেকে আফ্রিকা কবিতার বিস্তারিত উৎস প্রসঙ্গে আলোচনা করব। দেখতে পাচ্ছ যে প্রবন্ধের মধ্যে আফ্রিকা কবিতার উৎস বলে পয়েন্ট করা রয়েছে। আফ্রিকা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে থাকাকালীন শ্যামলী গৃহে বসে রচনা করেন। কবিতাটি রচিত হয় 1343 বঙ্গাব্দে 28 মাঘ, 1937 খ্রিস্টাব্দে 10 ফেব্রুয়ারি। কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় চৈত্র সংখ্যায়। পরবর্তীকালে এই কবিতাটি পত্রপুট কাব্যে 16 সংখ্যক কবিতা হিসেবে স্থান পায়। তবে পত্রপুট কাব্যটি যখন প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ 25 বৈশাখ 1344 বঙ্গাব্দ, তখন এই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থে ছিল না। পরবর্তীকালে 1345 বঙ্গাব্দ 25 কার্তিক, অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে পত্রপুট কাব্যটির যখন দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়, তখন এই কবিতাটিকে পত্রপুট কাব্যগ্রন্থে স্থান দেওয়া হয়। পত্রপুট এই কাব্যগ্রন্থটিকে কবিগুরু উৎসর্গ করেছিলেন শ্রীমান কৃষ্ণ কৃপালিনী ও শ্রীমতী নন্দিতার পরিণয়, অর্থাৎ বিবাহ উপলক্ষে। এরপর চলে আসি আফ্রিকা কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, কবিতাটি রচনার প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটি না বুঝলে আফ্রিকা কবিতা বোঝা সহজ হবে না। আমার প্রবন্ধের মধ্যে এই অংশটিকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটাকে দেখো, খাতায় লিখে নাও, আশা করি এই কবিতাটি জলের মতো তোমাদের সামনে উঠে আসবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন কবিতাটি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো রচনার কারণ কিন্তু আছে এবং তিনি তার সেই কারণ, অর্থাৎ রচনার যে প্রেক্ষাপট, সেটা তিনি লিপিবদ্ধ করে গেছেন। কবিতার প্রেক্ষাপট এখানে পয়েন্ট করা আছে যে কেন আফ্রিকা কবিতা রচনা করা হলো। দেখো, 1343 বঙ্গাব্দে আশ্বিন মাস নাগাদ শান্তিনিকেতন আশ্রমে পুজোর ছুটি পড়ে যায়। কবিগুরু এই সময়ে আশ্বিন থেকে কার্তিক মাস পর্যন্ত কোথাও না গিয়ে শান্তিনিকেতনের শ্যামলী গৃহে থাকতে শুরু করেন। পুজোর এই ছুটিতে কবিগুরু দেশ বিদেশের নানান বিষয়ে বই পড়তে থাকেন। এর ফলে মানব সভ্যতার সৃষ্টির যে রহস্য, পৃথিবী সৃষ্টির তত্ত্বকেন্দ্রিক একাধিক বিশ্বজনীন চিন্তা, অর্থাৎ ইউনিভার্সাল থট, কবির মনে আলোড়ন তৈরি করে। এই চিন্তাকে বাস্তব পরিস্থিতির সাথে মিলিয়ে গদ্য কবিতার রূপ দেওয়ার জন্য এই সময়ের মধ্যে কবি অনেকগুলি কবিতা রচনা করেন। বিশ্বজনীন চিন্তায় উদ্ভূত এই কবিতাগুলির বেশিরভাগই পরবর্তীকালে পত্রপুট কাব্যগ্রন্থে স্থান পায়। চলে আসি পরের অংশে। কিন্তু এই সময়ের মধ্যে, অর্থাৎ 1343 বঙ্গাব্দের পুজোর ছুটির মধ্যে আফ্রিকা কবিতাটি রচিত হয়নি। আফ্রিকা কবিতার রচনার ইতিহাস একটু অন্যরকম। এটা আমরা একটু ডিটেলসে জানবো যে কেমন এই ইতিহাস। ইতিমধ্যে 1343 বঙ্গাব্দের পুজোর ছুটিতে আশ্বিন থেকে কার্তিক মাসের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ পত্রপুট কাব্যের বেশিরভাগ কবিতার আলোচনা করে ফেলেছেন। এরপর কেটে গেছে কয়েকটি মাস। কবিগুরু 1343 বঙ্গাব্দের মাঘ মাস নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানের ভাষণ লেখায় ব্যস্ত। এই উদ্দেশ্যে 11 ফেব্রুয়ারি 1937, অর্থাৎ 29 মাঘ 1343 বঙ্গাব্দে কবিগুরু শান্তিনিকেতন থেকে কলকাতায় যাওয়ার বন্দোবস্ত করছেন। ঠিক তার 3 দিন আগে, অর্থাৎ 26 মাঘ 1343 বঙ্গাব্দে এক সকালে কলম্বো থেকে কবি অমিয় চক্রবর্তীর একটি চিঠি এসে হাজির হয়। এই চিঠিতে অমিয় চক্রবর্তী কবিকে অনুরোধ করেন আফ্রিকা এবং আফ্রিকার বর্তমান অবস্থাকে কেন্দ্র করে কিছু একটা লিখে দেওয়ার জন্য। অর্থাৎ এখান থেকে তোমরা একটা তথ্য পেলে যে আফ্রিকা কবিতাটি কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে কবি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে বা কেউ জিজ্ঞাসাও করতে পারে। আফ্রিকার ইতিহাস কবির ভালো রকম আয়ত্তে ছিল। সেই ইতিহাসকে স্মরণ করে তিনি আফ্রিকা নামক একটি কবিতা লিখে ফেলেন 26 মাঘ 1343 বঙ্গাব্দ, অর্থাৎ 8 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে। এই কবিতাটি তিনি আগে, অর্থাৎ 8-9 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে, অর্থাৎ 26 কিংবা 27 মাঘ 1343 বঙ্গাব্দে আগে এই কবিতাটি অমিয় চক্রবর্তীকে চিঠিতে পাঠিয়ে দেন।
পরবর্তীকালে কবিতাটিতে তিনি লেখার তারিখ বসিয়ে দেন 28 মাঘ 1343 বঙ্গাব্দ, অর্থাৎ এই তারিখে আমাদের পাঠ্য কবিতাটি রচনা হয়, অর্থাৎ 10 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দ, ইংরাজি করলে হচ্ছে 8 কিংবা 9 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে অমিয় চক্রবর্তীকে লেখা রবীন্দ্রনাথের চিঠি থেকে জানা যায়। সেই চিঠিতে রবীন্দ্রনাথ কি লিখছেন দেখো। আফ্রিকার উপরে কবিতা লিখতে অনুরোধ করেছিলে, লিখেছি, কিন্তু কিসের জন্য বুঝতে পারিনি। আধুনিকের ভঙ্গি আমার অনভ্যস্ত। আমার নিজের দেশি ভাষায় যে রস আছে সেখানে পরদেশী রসনা পৌঁছাবে না। কবিগুরু রবীন্দ্রনাথ এটা লিখছেন চিঠিতে। তারপর চলে আসি, রবীন্দ্রনাথকে লেখা অমিয় চক্রবর্তীর আরেক চিঠি থেকে জানা যায় কবি অমিয় চক্রবর্তী এই কবিতাটির ইংরাজি অনুবাদ করে ইথিওপীয় সম্রাট হাইলে সেলাসির হাতে দেন। তিনি এই কবিতা পড়ে শান্তি পান। পরবর্তীকালে উগান্ডার রাজকুমার কবিতাটিকে বান্টু ও সোয়াহিলি ভাষায় রূপান্তরিত করে আফ্রিকানদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করেন। চলে আসি পরের অংশে। এই কবিতাটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কেন্দ্রিক একটি অত্যাচারের ইতিহাস তুলে ধরছেন। কি ইতিহাস? 3 অক্টোবর 1935 খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট ভাবনায় চালিত হয়ে মুসোলিনি অ্যাবসিনিয়া আক্রমণ করেন। অ্যাবসিনিয়া দেশটি তখন নানা দিক থেকে পিছিয়ে পড়া একটি দেশ, কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর। ইতিমধ্যে আফ্রিকার নানা অংশে ইউরোপিয়ানরা থাবা বসিয়েছে। আফ্রিকার মধ্যে অ্যাবসিনিয়াই ছিল একমাত্র স্বাধীন দেশ, কিন্তু সভ্য ইউরোপীয়দের লোভী দৃষ্টি থেকে অ্যাবসিনিয়া মুক্তি পেল না। মুসোলিনির নির্দেশে অ্যাবসিনিয়া থেকে যাবতীয় প্রাকৃতিক সম্পদ লুট করার কাজ শুরু হলো। অ্যাবসিনিয়ায় মানুষেরা প্রথম দিকে এটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানকার লোকেরা ছিল নিরীহ, অশিক্ষিত, সভ্য প্রজন্মের সাথে তাদের যোগাযোগ ছিল না। ফলে খুব সহজেই সভ্য ইউরোপীয়দের কাছে আফ্রিকাবাসীদের পরাজয় হয়। রাশিয়া সেই সময় এই অত্যাচারে তীব্র নিন্দা করে। তারপরেই সমগ্র বিশ্বজুড়ে আফ্রিকার উপর এই অত্যাচারকে ধিক্কার জানানো হয়। রবীন্দ্রনাথ ছিলেন ফ্যাসিস্ট বিরোধী। তার চোখে এই অত্যাচার ছিল পুরোপুরি অন্যায়। লোভের তাড়নায় গায়ের জোরে আফ্রিকাকে তারা দখল করেছিল। ফ্যাসিস্ট শক্তির বিরোধিতা করার মতো ক্ষমতা আফ্রিকানদের ছিল না, তাই তারা মাথা নত করে এই অত্যাচার সহ্য করেছিল। রবীন্দ্রনাথ আফ্রিকা সম্পর্কে লিখতে গিয়ে আফ্রিকার প্রতি সেই অত্যাচারের ঘটনাটিকে না বলে স্থির থাকতে পারেননি। তাই তিনি সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি অত্যাচারিত আফ্রিকার প্রতি আকর্ষিত করার জন্যই এই আফ্রিকা কবিতাটিকে রচনা করেছিলেন। এটাই হলো আফ্রিকা কবিতা রচনার মূল প্রেক্ষাপট। এটি মূলত আমার একটি গবেষণামূলক প্রবন্ধ। এই প্রবন্ধের পুরো অংশটাই আমি পরবর্তীকালে আলোচনা করব। চলে আসি, প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করতে হয়, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কিভাবে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? উত্তর প্রস্তুত করব। এই অংশে কবি আফ্রিকার ভৌগোলিক সীমারেখা নির্ণয়ের দিকটিকে নির্দেশ করেছেন। কবির মনে হয়েছে পৃথিবীর স্রষ্টা পৃথিবীকে রূপ দেওয়ার পর নিজের সৃষ্টির প্রতি তিনি বারবার অসন্তুষ্ট হয়েছিলেন। এই অসন্তুষ্টতার কারণেই নিজের সৃষ্টি পৃথিবীকে তিনি বারবার বিপর্যয়ের মাধ্যমে ওলটপালট করে তুলেছিলেন। এরকমই এক বিপর্যয়ের শিকার হয়েছিল আফ্রিকা। জানা যায় প্রাগৈতিহাসিক যুগে আফ্রিকার অবস্থান ছিল ইউরোপীয় দেশগুলির সাথেই। প্রাকৃতিক বিপর্যয় আফ্রিকার ভূত্বককে বা ভূভাগকে ইউরোপীয় ভূত্বক থেকে আলাদা করে দেয়। আবার আফ্রিকা একসময় এশিয়া মহাদেশের সাথেও যুক্ত ছিল, কিন্তু সুয়েজ খাল এশিয়া থেকে আফ্রিকাকেও বিচ্ছিন্ন করে দেয়। সমস্ত ভূভাগ থেকে আলাদা হয়ে আফ্রিকা সমুদ্র বেষ্টিত এক ভূখণ্ডে পরিণত হয়। কবির মনে হয়েছে এই পরিণতি বিধাতার সৃষ্টি। তিনি ইচ্ছা করেই সুন্দরী আফ্রিকাকে অন্যান্য ভূখণ্ডের থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। এটাই ছিনিয়ে নিয়ে যাওয়া। চলে আসি পরবর্তী প্রশ্ন, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতা নগ্ন করেছিল? উত্তর প্রস্তুত করব। উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে গৃহীত হয়েছে। এরপর প্যারা চেঞ্জ করব, লিখব উদ্ধৃতাংশে সাম্রাজ্যলোভী ইউরোপীয় মানুষদের কথা বলা হয়েছে যারা আফ্রিকার উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। পরের পয়েন্ট, নির্লজ্জ অমানুষতার পরিচয়। লিখব আফ্রিকা ছিল অরণ্য সম্পদে পরিপূর্ণ। সেই সম্পদ লুট করার জন্য সভ্য ইউরোপীয় মানুষেরা তাদের লোভাতুর দৃষ্টি দিয়ে আফ্রিকাকে ক্ষতবিক্ষত করেছিল। ইউরোপের প্রায় সমস্ত দেশই আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়েছিল সাম্রাজ্যবাদের নেশায় মত্ত হয়ে। তারা আফ্রিকার আদিম মানুষদের বন্দি করে শোষণের এক চরম ইতিহাস নির্মাণ করেছিল। পরের প্রশ্ন, হায় ছায়াবৃতা। কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে?
উত্তরটি প্রস্তুত করব। লিখব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে উর্ধিতাংশটি গৃহীত হয়েছে। এরপর প্যারা চেঞ্জ করব, লিখব উর্ধিতাংশে কবিগুরু তার মানবিক দৃষ্টি দিয়ে মাতৃস্বরূপ প্রকৃতির আশ্রয়স্থল আফ্রিকাকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন। পয়েন্ট করব ছায়াবৃতা বলার কারণ। লিখব আফ্রিকা মহাদেশ ঘন বনাঞ্চলে ঘেরা, সেখানে দিনের বেলায় সূর্যালোক প্রবেশ করে না, এমন অন্ধকার বিরাজ করে সর্বদা। প্রাকৃতিক অরণ্য ছায়ায় আফ্রিকা ঘোমটার মতো আবৃত, পর্যাপ্ত আলোর কৃপণতায় আফ্রিকা অন্ধকারের সৌন্দর্যে পরিপূর্ণ। আফ্রিকা তার নিজস্ব সৌন্দর্য সংস্কৃতি আড়াল করার জন্যই হয়তো নিজেকে অরণ্যের ঘেরাটোপে মেলে ধরেছে, তাই কবিগুরুর চোখে আফ্রিকা হয়ে উঠেছে ছায়াবৃতা। চলে আসি পরের প্রশ্ন। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কাকে বলা হয়েছে? কবি কাকে তার দ্বারে দাঁড়ানোর আহ্বান করেছেন? উত্তরটি প্রস্তুত করব। লিখব উর্ধিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করব, লিখব কবিগুরু ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অত্যাচারে অত্যাচারিত বিধ্বস্ত মাতৃস্বরূপা প্রকৃতির আশ্রয়স্থল আফ্রিকাকে মানহারা মানবী বলেছেন। পয়েন্ট করব, লিখব কবির আহ্বান। আফ্রিকা ইউরোপীয় লোভী সাম্রাজ্যবাদীদের দ্বারা চরম অত্যাচারিত হয়, তাদের কাঁটা দেওয়া জুতোর তলায় পদদলিত হয় আফ্রিকার সৌন্দর্য সংস্কৃতি সভ্যতা। আফ্রিকার মানুষদের বন্দি করে তাদের নিষ্ঠুর যন্ত্রণা দেওয়া হয়। আফ্রিকার প্রতি এই অমানবিক অত্যাচারের ছবি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়লেও কোনো সভ্য জাতি এই মানহারা আফ্রিকার দিকে ফিরেও তাকায়নি। তাই কবি আগত আধুনিক সভ্য সৃষ্টিশীল মানুষদের প্রতিনিধি যুগান্তের কবিকে আহ্বান করেছেন মানহারা আফ্রিকার পাশে দাঁড়াতে, তার ব্যথায় সহমর্মী হতে। এখানেই শেষ হলো আমাদের আজকের আলোচনা, আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ নোটসমূলক আলোচনা। যে নোটসগুলি হাতে লেখা সেখানে কিছু বানান ভুল রয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। তোমরা আমার মুখের কথা অনুসরণ করে নোটসগুলি প্রস্তুত করবে। যাদের আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।